হ্যালো ভিউয়ার্স, ইতিহাস পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঔপনিবেশিক আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা আমাদের এসএলএসটি ইতিহাসের যে সিলেবাস, সেই সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং এই ঔপনিবেশিক আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সামনের এসএলএসটি পরীক্ষায় একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তো আজকে এই গুরুত্বপূর্ণ টপিকের ওপরেই সংক্ষিপ্ত বহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন যে এই ঔপনিবেশিক সরকার বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথম কে ভারতবর্ষে রাজস্ব আদায়ের অধিকার দিল, বা তারা কিভাবে ভারতবর্ষে রাজস্ব আদায়ের অধিকার পেল। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য স্থাপনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে যুদ্ধটি, সেটি হচ্ছে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। কাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল? একদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপরদিকে ছিল বাংলার গদিচ্যুত নবাব মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এই তিনজনের সম্মিলিত জোটকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের প্রান্তরে নাস্তানাবুদ করে ছাড়ল। আর তারই পরিপ্রেক্ষিতে মীর কাসিম পালিয়ে গেল অযোধ্যায়। অযোধ্যার নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরে বাধ্য হলো, যেটা এলাহাবাদের প্রথম সন্ধি 1765 খ্রিস্টাব্দে। আবার মুঘল সম্রাটের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একটা সন্ধি করলো 1765 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এবং এই এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমেই বাংলায় তারা প্রথম দেওয়ানি অধিকার লাভ করল। দেওয়ানি কি? দেওয়ানি হচ্ছে ভূমি রাজস্ব। অর্থাৎ 1765 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি বা ভূমি রাজস্ব আদায়ের অধিকার লাভ করল। এই যে 1765 খ্রিস্টাব্দে তারা বাংলায় দেওয়ানি বা ভূমি রাজস্ব আদায়ের অধিকার লাভ করলো, কিন্তু এই দেওয়ানি বা ভূমি রাজস্ব ঠিক কিভাবে আদায় করা হয় সে সম্পর্কে কিন্তু তাদের কোনো সম্যক ধারণা ছিল না। তাই সেই সময়ে বাংলায় রেজা খাঁ এবং বিহারে সীতাব রায়কে তারা রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করলো। এবং প্রত্যেকটি জেলায় আমিলদার নামে এক ধরনের কর্মচারী রাজস্ব আদায়ের কাজ করত। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লক্ষ্যমাত্রা ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে, সে লক্ষ্যমাত্রা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছিল না। আবার এই আমিলদারদের অত্যাচারে বা অতিরিক্ত কর আদায়ের কারণে বাংলার কৃষক শ্রেণীর অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ছিল। এরই পরিপ্রেক্ষিতে এই আমিলদারদের দুর্নীতি বন্ধ করার জন্য ভেরেলেস্ট 1769 খ্রিস্টাব্দে সুপারভাইজার নামে এক ধরনের পদের সৃষ্টি করলেন, কিন্তু তাতেও কোনো লাভ কিছু হলো না। এরই পরে 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে আসলেন। তিনি এসে একটা ভ্রাম্যমাণ কমিটি গঠন করলেন। কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। এই ভ্রাম্যমাণ কমিটি প্রত্যেকটি জেলায় গিয়ে গিয়ে কি ধরনের ভূমি বন্দোবস্ত করা হবে বা কাদের সঙ্গে করা হবে সে নিয়ে তথ্যানুসন্ধান চালালো। এবং তারই পরিপ্রেক্ষিতে 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় চালু করলেন ইজারাদারি ব্যবস্থা বা পাঠশালা বন্দোবস্ত। কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। এই ব্যবস্থায় কি করা হলো? এই ব্যবস্থায় স্থির করা হলো যে যিনি নিলামে সর্বোচ্চ রাজস্ব দিতে স্বীকৃত হবেন তাকেই 5 বছরের জন্য ওই অঞ্চলের জমিদারি বা জমি বন্দোবস্ত দেওয়া হবে। এই যে 5 বছরের জন্য নিলামের ভিত্তিতে জমির ইজারা দেওয়া হলো, এটাই পাঠশালা বন্দোবস্ত বা ইজারাদারি বন্দোবস্ত নামে পরিচিত। সেটা চলেছিল 1772 থেকে 77 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু এর মাধ্যমেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে নির্ধারিত রাজস্ব, তো সেটা কিন্তু আদায় হলো না, বা তাদের উদ্দেশ্য কিন্তু এখানেও ব্যর্থ হলো। ফলে স্বাভাবিকভাবে পাঠশালা বন্দোবস্তের ত্রুটি দেখা দিল, যে ত্রুটি থেকে শিক্ষা নিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস আর একটা কমিটি গঠন করলেন যে কি ধরনের
ভূমি বন্দোবস্ত করা যায়। এই কমিটির নাম আমিনি কমিশন। কত খ্রিস্টাব্দে? 1776 খ্রিস্টাব্দে। অর্থাৎ পাঁচশালা বন্দোবস্ত যে ব্যর্থ হচ্ছে সেটা আগে থেকে বুঝে গিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস, আর সেই কারণে আমিনি কমিশন গঠন করে বিভিন্ন ধরনের তথ্যানুসন্ধান চালাতে শুরু করেছিলেন যে নতুন কি ধরনের ভূমি বন্দোবস্ত করা যায়। এবং এই আমিনি কমিশনের সুপারিশের ভিত্তিতেই 1777 খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্ত বাতিল হয়ে 1 বছরের জন্য জমিদারদের সঙ্গে আবার ভূমি বন্দোবস্ত করা হলো। এবং এক্ষেত্রে পূর্ববর্তী 3 বছরের বার্ষিক যে রাজস্ব আদায় হয়েছিল সেই রাজস্বের নিট গড় যেটা, সেটাই জমিদারদের কাছ থেকে রাজস্ব হিসেবে আদায় করা হবে বলে স্থির করা হলো, যেটা একশালা বন্দোবস্ত 1 বছরের জন্য। কবে? 1777 খ্রিস্টাব্দে চালু হলো। করলেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। এই একশালা বন্দোবস্ত 1777 থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। ইতিমধ্যেই 1786 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের বদলি হিসেবে ম্যাকফারসন এবং তার পরবর্তীতেই লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল হিসেবে এসেছেন। এবং বাংলার গভর্নর জেনারেল হিসেবে আসার পরেই বিভিন্ন জনের মতামত তিনি আহ্বান করলেন যে কাদের সঙ্গে ভূমি বন্দোবস্ত করা যায়। তো এই সময় ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের রাজস্ব সচিব স্যার জন শোর বলেছিলেন যে মুঘল আমলে জমির মালিক হচ্ছে জমিদাররা, ফলে জমিদারদের সঙ্গেই জমি বন্দোবস্ত বা ভূমি বন্দোবস্ত করা উচিত। অপরদিকে দলিল বিভাগের অধিকর্তা জেমস গ্রান্ট তিনি বললেন যে না, মুঘল আমলে জমির মালিক ছিলেন সরকার, ফলে প্রজা বা সরকার বা জমিদার যাদের সঙ্গেই ভূমি বন্দোবস্ত করা হোক না কেন, তার আগে আরও প্রচুর তথ্যানুসন্ধান বা অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। শেষ পর্যন্ত লর্ড কর্নওয়ালিস স্যার জন শোর এর মতামতকেই গ্রহণ করলেন এবং তারই ভিত্তিতে তিনি জমিদারদের সঙ্গেই জমি বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিলেন। এবং সেটা 1 বছর বা 2 বছরের জন্য নয়, একটা দীর্ঘমেয়াদী ভিত্তিতে জমি বন্দোবস্ত করার পরিকল্পনা তার ছিল। তিনি ছিলেন ইংল্যান্ডের জমিদার বংশের ছেলে, ফলে জমিদারদের পক্ষে তার একটা সহানুভূতি কিন্তু ছিল, তাই তিনি জমিদারদের সঙ্গেই জমি বন্দোবস্ত করার পক্ষপাতী ছিলেন। এবং 1789 খ্রিস্টাব্দে একশালা বন্দোবস্ত বাতিল হলো এবং তারই জায়গায় 10 বছরের জন্য জমিদারদের সঙ্গে ভূমি বন্দোবস্ত বা জমি বন্দোবস্ত করা হলো, যেটা 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত। এই 10 শালা বন্দোবস্ত কোথায় চালু হলো? 1789 খ্রিস্টাব্দে প্রথম বাংলা এবং বিহারে চালু হলো, তারপরে 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় চালু হলো। এবং এই 10 শালা বন্দোবস্তই 1793 খ্রিস্টাব্দে গিয়ে পরিণত হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তে। জমিদারদের সঙ্গে এই চিরস্থায়ী বন্দোবস্ত করার পরিকল্পনা কিন্তু অনেক আগে থেকেই সরকারের ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের কথা প্রথম বলেছিলেন 1770 খ্রিস্টাব্দে মার্কেন্টাইলবাদী অর্থনীতিবিদ আলেকজান্ডার ডাউ। পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ জমিদারদের সঙ্গে চিরস্থায়ী ভিত্তিতে জমি বন্দোবস্ত করলেন। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করলেন? লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ। কাদের সঙ্গে বন্দোবস্ত করা হলো? জমিদারদের সঙ্গে। উদ্দেশ্য কি ছিল? প্রথম উদ্দেশ্য হচ্ছে যে সরকারের একটা বার্ষিক নির্দিষ্ট বা নিশ্চিত আয়, দ্বিতীয়ত হচ্ছে সরকারের অনুগ্রহপুষ্ট এক ধরনের অভিজাত শ্রেণী গড়ে তোলা যারা সবসময় ব্রিটিশ সরকারকে সমর্থন করবে। এখানেও কিন্তু নিলামের ভিত্তিতে যিনি সর্বোচ্চ রাজস্ব দিতে স্বীকৃত হলেন তাকেই কিন্তু জমিদারি চিরজীবনের জন্য দিয়ে দেওয়া হলো বা জমি বন্দোবস্ত করা হলো সারা জীবনের জন্য বংশানুক্রমিকভাবে। এবং এখানে রাজস্ব কিভাবে স্থির করা হলো? জমিদাররা কৃষকদের কাছ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করবে তার 9-এর 10 ব্রিটিশ সরকারকে বা ঔপনিবেশিক সরকারকে দেবে, আর 10-এর 1 রাখবে কে? জমিদার।
যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে নির্দিষ্ট রাজস্ব দিতে ব্যর্থ হয়, তাহলে এই সূর্যাস্ত আইনের পেয়ে সেই জমিদারি কিছু অংশ বা সম্পূর্ণ জমিদারি কিন্তু বাজেয়াপ্ত করা যাবে, সেটা বলা হয়েছিল সূর্যাস্ত আইনে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা, তারা হচ্ছে কৃষক শ্রেণী। এই কৃষক শ্রেণী একদিকে যেমন জমি থেকে তাদের মালিকানা হারালো, আবার অপরদিকে রাজস্বের চাপে জর্জরিত হয়ে জমি থেকে উচ্ছেদও হতে পারত। আবার যারা অধিক লাভের আশায় নিলামে জমিদারি কিনে নতুন জমিদার হয়েছিলেন, তারাও অনেকে এই সূর্যাস্ত আইনের কবলে পড়ে জমিদারি বিক্রি করে দিতে বাধ্য হলেন। ফলে এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফলে একদিকে যেমন জমিদাররাও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তেমনি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকরা। 1799 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের আইনে কিছু পরিবর্তন নিয়ে আসা হয় এবং 1799 খ্রিস্টাব্দের যে আইন নিয়ে আসা হলো, তার 7ম রেগুলেশনে জমিদারদেরকে একটা বিশাল বড় অধিকার দেওয়া হলো। কি সেই অধিকার? যে জমিদাররা ইচ্ছে করলে সেই জমি থেকে রায়ত বা কৃষককে উচ্ছেদ করতে পারে। যদি কোনো রায়ত বা কৃষক তার খাজনা বা রাজস্ব দিতে ব্যর্থ হয়, তাহলে জমিদার সেই আইনে ওই রায়ত বা কৃষককে জমিদারি থেকে উচ্ছেদ করতে পারবে। এই অধিকার 1799 খ্রিস্টাব্দের 7ম রেগুলেশনে জমিদারকে দেওয়া হলো। সে কারণেই অধ্যাপক সিরাজুল ইসলাম তার দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থে এই আইনকে ঔপনিবেশিক সরকারের প্রথম কালা কানুন বলে অভিহিত করেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় গড়ে উঠেছিল? বাংলা, বিহার এবং উড়িষ্যায়। এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সম্পর্কে ব্রিটিশ সরকারও কিন্তু অবগত ছিল। মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সিতে অর্থাৎ পশ্চিম ভারতে 1820 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক সরকার বা ব্রিটিশ সরকার যে বন্দোবস্ত করেছিল তার নাম হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। রায়ত কথার অর্থ হচ্ছে কৃষক। যেহেতু তারা সরাসরি কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের ব্যবস্থা করেছিল, তাই এই ব্যবস্থাকে রায়তওয়ারি বন্দোবস্ত বলা হচ্ছে। এই ব্যবস্থা কে চালু করেছিলেন? 1820 খ্রিস্টাব্দে স্যার টমাস মনরো এবং আলেকজান্ডার রিড এই ভূমি বন্দোবস্ত চালু করেছিলেন। এই রায়তওয়ারি বন্দোবস্তে কিভাবে রাজস্ব নির্ধারিত হতো? যে এই রায়তওয়ারি বন্দোবস্তে একজন কৃষক তার জমি থেকে যে ফসল উৎপাদন করলেন, সেই ফসলের খরচ বাদ দিয়ে বাদ বাকি যেটা থাকলো তার 50% ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজস্ব হিসাবে সেই রায়তকে দিতে হতো। এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রায়তওয়ারি বন্দোবস্ত করেছিলেন রায়তদের সঙ্গে 20 থেকে 30 বছরের জন্য, অর্থাৎ 20 থেকে 30 বছরের জন্য রাজস্ব কিন্তু অপরিবর্তিত থাকতো। এছাড়া উত্তর ভারতের দিকে যদি আমরা আসি, সেই সময় 1822 খ্রিস্টাব্দে হল্ট ম্যাকেনজি চালু করেছিলেন মহলওয়ারি বন্দোবস্ত। মহল কথার অর্থ কি? মহল কথার অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি। হল্ট ম্যাকেনজি 1822 খ্রিস্টাব্দে উত্তর ভারতে এই কয়েকটি গ্রামের সমষ্টি বা কয়েকটি গ্রামের মোড়লের সঙ্গে যে ভূমি বন্দোবস্ত ব্যবস্থা প্রচলন করেছিলেন তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। এখানে সরাসরি কৃষকদের সঙ্গেও নয়, আবার জমিদারদের সঙ্গেও নয়। এখানে রাজস্ব আদায়ের অধিকার কাদের দেওয়া হচ্ছে? কয়েকটি গ্রামের সমষ্টিকে বা সেখানকার গ্রাম প্রধানকে। এবং এখানেও 20 থেকে 30 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে। 1824 খ্রিস্টাব্দে এলফিনস্টোন পাঞ্জাবে ভায়াচারি বন্দোবস্ত চালু করেছিলেন। এই ভায়াচারি বন্দোবস্তে কি করা হতো? এই ভায়াচারি বন্দোবস্তে গ্রামের প্রত্যেকটা কৃষকের সঙ্গে আলাদা আলাদা করে জমির বন্দোবস্ত করা হতো এবং আলাদা আলাদা করে রাজস্ব আদায় করা হতো। ফলে ভায়াচারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে? 1824 খ্রিস্টাব্দে। কে প্রচলন করেছিলেন? এলফিনস্টোন প্রচলন করেছিলেন। আর একটা বিষয় আমার ছেড়ে এসেছি, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তকে কেন্দ্র করে কিন্তু আবার পাটনি প্রথা বা পত্তনি ব্যবস্থার উৎপত্তি হয়েছিল। পাটনি বা পত্তনি ব্যবস্থা কেমন? যে চিরস্থায়ী বন্দোবস্ত যে জমিদারদের সঙ্গে করা হয়েছিল, সেই জমিদাররা তাদের বৃহৎ জমিদারির অংশকে
কয়েকটা খণ্ডে বিভক্ত করে বিভিন্ন জনকে রাজস্ব আদায়ের অধিকার দিতেন। ফলে জমিদার এবং কৃষকদের মাঝে এই যে মধ্যস্বত্বভোগী শ্রেণী, এই মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বা পাটনি প্রথার। কারণ জমিদাররা তাদের জমিদারিগুলিকে খণ্ড খণ্ড করে বিভক্ত করে পত্তনি দিতেন। এই পত্তনি দ্বারকে বলা হচ্ছে পাটনি দ্বার, মানে পত্তনির প্রাপককে বলা হচ্ছে পাটনিদার। বর্ধমানের জমিদার রাজা তেজচন্দ্র সর্বপ্রথম এই পত্তনি ব্যবস্থার প্রচলন করেছিলেন। তো আশা করছি ঔপনিবেশিক আমলে যে ভূমি রাজস্ব বন্দোবস্ত যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম, সেই আলোচনার মধ্য থেকেই আমরা এসএলএসটি 2025-এ অন্তত একটি প্রশ্ন কমন পাব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।